কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো জাকির হোসেনের পরিবারের দাবি, কেন্দ্রের ভেতরে অমানবিক নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, রোগীদের মধ্যে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে। সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন কুসিক ২৬ ওয়ার্ডের বাওবন্দ এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরিবার ও কেন্দ্র সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আতিশ্বর এলাকার বাসিন্দা জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে সুস্থ করার লক্ষ্যে পরিবারের সদস্যরা গত ১৮ মার্চ ওই কেন্দ্রে ভর্তি করান। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জাকির হোসেনকে শনিবার রাতভর নির্যাতন করা হয়। এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হ্যাঁ, রাত্রে কিন্তু সিলাইতেছে, সিলাইয়ের মধ্যে হঠাৎ রাত্রের মধ্যে হঠাৎ কয়েকজন মানে পিছনে ক্লিয়ার দেখা গেছে না। হ্যাঁ, গামছা ভরে দিয়ে সুমনে মরবি ভরে দিয়ে সেটা দূর মধ্যে ভাড়া দিয়া এই ফিটা ভাই আমার মাফ করে দে, মাফ করে দিলে এই আর নাই কই ভাই এমনি ধরে ধরে আমরা তো টর্চারিং করে গার্জেন আইলে আমরা দেয়া করতে দেয় না। ৩ মাস ৪ মাস ৫ মাস ৬ মাস ৭ মাস ১২,০০০ ১৫,০০০ করে গার্জেনতে নিতেছে, অথচ আমরা দেয়া করতে দেয় না। গার্জেনের নাম লইলে কি রে কম্বল ৩টা ভেসাইয়া এমনি হুতাইয়া পানি দিয়া এই ভিডিও শুরু করে ভাই। তারপরে অনেক করতে পরে দেখি মানে মায়ের দূর করতেছে, মানে মোর ভিতরে একটা গামছা ডুয়াইয়া মানে আওয়াজ না পড়ে দুজন, একজন এনে উঠছে, একজন পাউডার উঠে পড়ছে, হাড্ডি উঠছে উঠতে পাউডার তা লাগে এমন বাইরেছে মোদের ভাই রক্ত উঠছে বুঝছেন। তারপর মোদের রক্ত হয়ে গেছে। পরে দিয়ে সকালবেলা ইয়ার ভিতরে কয় যে প্রেশার বলে উঠছে, স্যালেন গিয়েছে, এটা করে সবাই বাকি আছে। গামছা দিয়া দুজন ফিটের উপর বই রয়েছে, আর দুজনে এরকম মারামাত আছে ভাই। হ্যাঁ মুজে রক্ত বাড়িতে বাড়িতে হ্যাঁ জায়গাতে মরে গেছে, কিন্তু আমরা কি কইছে হ্যাঁ প্রেশার উঠে গেছে। সকালবেলা উঠতে কইতেছে হ্যাঁ প্রেশার উঠতে, সবাই হেলেকে দোয়া করবেন, হ্যাঁ স্যালাইন দিয়ে রাখছি। এবার আমরা তো রাতকে দেখছি হ্যাঁ মরে গেছে, আমরা সবাই একজন আরেকজনের কইতেছি মরে গেছে। আপনারা দেশম গেছেন এসে আমরা কইতেছি চুপ, যেটা কবি এটারে মাইরামু। আমরা তো ডরে আর মুখ কথা পারতাছি না। আমরা দুজনটা টাকা নিছিলেন, দুজনটা যে দুজনটা টাকা নিছেন এটা একটু বিদ্যুৎ এর এলাকে এডি মুখ করতে না ভাই। ভাই কি কই আমি এই সেন্টারের ভিতরে ভাই, সেন্টারের ভিতরে ভাই অনেক মাছ দূর করে ভাই, বুঝিনি ভাই, যে যায় হেতের মাছ দূর করে ভাই, যে যাতে টিয়া পয়সা ভাই হেতের সাইরা দে, যাতে টিয়া পয়সা লুইতে ভাই সাইরা দাস কামলা ভাই। ছোট মাছ এতে 1 বছর রূপে আছে ভাই, এমএ 6 মাস রূপে ভাই, কামলা বুঝে হেতের বছর করতে ভাই কইরা মারতে মারতে ভাই। তোমার কি করছে ভাই? আমার মাছজুন মাছ 3 মাস আগে মাছজুন নিয়ে মারছে, কারণ ভাই আমার কম্বল 4 মাস হইছে, 4 মাস হলে একটা লাঠি ভাঙছে আমার না ভাই। বাংলার অবস্থা আমার সুগালা 3 দিন আগে কম্বল 3 দিন আছে, সেটা চলে পরে তারপরে আমার কাছে উঠাইয়ে ভুক্তভোগীর ভাতিজা ইমরান হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি কাকার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, হাতে দাগ, পিঠ সহ শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে দেখা যায়। এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। ওইখানে আমার আর কি এসআই ইমরানের সাথে আমার দেখা হয় এবং ওনার সাথে কথা হয়। তো ওনার কাছে প্রথমে আমি একটা ওনার ছবি দেখি, উনি আইডেন্টিফাই করার জন্য আমাকে ছবি দেখে, এবং ছবিতে প্রথমে আমি দেখি যে ওনার ফেসের ছবিটা দেখা যেতেছিল। ফেসের ছবিতে এখানে হলো রক্ত, ঠোঁটে রক্ত, আর এখানে হলো যে রক্ত জমাট বাঁধা। যখন আমি শুধুমাত্র ফেসের ছবিটা দেখি, কাজ করার পরে আমি লাশ দেখতে চাইলাম। তারপর আমি মর্গে যাই, মর্গে লাশ দেখলাম। তো মর্গে গিয়ে দেখি যে ওনার আর কি শরীরে, হাতে, তারপর হলো যে ওনার পিঠেও দাগ ছিল, এরকম আর কি ওনার হাতে একবারে হলো যেমন আপনার কাউকে যদি ঝুলায় পিটায় যেরকম দাগ হয়ে থাকে, তো ওই রকম দাগ হয়ে আছে আপনার। বিকজ হলো যে রক্ত হইলো যে এইরকমভাবে যে আপনার ওইখানে ওইগুলোতে ছবি আছে, ওই ছবিগুলো দেখলে আপনি দেখবেন যে আসলে হলো যে কাউকে জাস্ট হালকাভাবেও যদি বাঁধে, কাউকে যদি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, হয়তো বা আমি 2 জন তাকে ধরতে পারি বা ওনাকে হালকাভাবে আমি বাঁধতে পারি, ঠিক না? আর এমনিতে উনি হলো যে 50 লোক বা ওনার বয়স হয়ে গেছে, তো
তো ওনাকে তো এত করার দরকার নাই, যেভাবে বাঁচছে যে এখানে হলো যে রক্ত জমাট বেঁধে আছে, বুঝাই যেতেছে যে ওনাকে ঝুলাই রাখছে বা এরকম কিছু করছে হয়তো বা, আমার কাছে মনে হইতেছে যে ওনাকে এটা আর কি হত্যা করা হয়েছে এরকম আর কি আমার কাছে, যে ওরা নাকি ওনাকে গতকাল রাতে মারধর করছে, দুইজন নাকি পিঠের উপরে উঠা ছিল, দুইজন হলো অনেক মারছে, ওনার মুখ দিয়ে নাকি রক্ত পড়ছে, এরকম আর কি নিউজগুলো আমরা জানতে পারি। আমাদের যদি ইচ্ছা থাকতো যে আমরা হয়তো বা ওনাকে জেলে দিতে পারতাম, আমাদের যদি অন্য কোনো ইচ্ছা থাকতো আমরা ওনাকে অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারতাম। আমরা ওনাকে দিচ্ছি যাতে উনি সুস্থ হয়ে ফিরে আসে, এটা একটা ট্রিটমেন্টের জন্য, ঠিক না? তো সুস্থতা যেখানে চাইলাম সেখানে যদি ওরা আমাকে এইভাবে হলো যে আমার আর কি ওনাকে মেরেই ফেলে, তো এটা আসলে এটা তো কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নেই। এখানে যে ট্রিটমেন্ট তো হয়ই নাই, এবং হলো যে উল্টো ওরা হলো এখানে মারধর করলো, কিন্তু ওই এখতিয়ার ওদেরকে কারা দেয়? এখন আপনার এটা তো আমি তো এখন মামলা করছি, তো এখন আমি চাই অবশ্যই সর্বোচ্চ শাস্তি, যেটা আমার বাংলাদেশের আইনে যেই সর্বোচ্চ শাস্তি আছে, এখানে যে যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, আমি সকলকেই চাই যে হলো যে আপনার আর কি সর্বোচ্চ শাস্তি, এবং ফাঁসি যদি মনে হয় যে ওইখানে হলো যে তারা কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং তারাই এইটার আর কি প্রমাণ হয়, তাহলে আমার আশা থাকবে তাদেরকে ফাঁসির জন্য। আমার সর্বোচ্চ যতটুকু আছে, ফাঁসির উপরেও যদি কিছু থাকে আমার আশা থাকবে ওইটা। ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ সদর হাসপাতাল থেকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থল সদর দক্ষিণ থানার আওতাধীন হওয়ায় প্রাথমিকভাবে অভিযোগ দায়েরে কিছুটা দেরি হয়। পরে ভুক্তভোগীর ভাতিজা ইমরান হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কেন্দ্রের চেয়ারম্যান শহীদুল ইসলামকে প্রধান আসামি করে 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রের পরিচালক শহীদুল ইসলাম বলেন, রোগীদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়ে তা মারামারিতে রূপ নেয়। এতে জাকির হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তো গতকালকে রাত্রে না, অর্থাৎ ভোর রাত্রে মারামারিটা করছে তারা ভিতরে। এখন আমি আমার অফিসের সময়, তোর মধ্যে আমাকে তোলা হইলো ডাইকা, তাকে তোলা হওয়ার পরে আমাকে বলা হইতেছে যে এই ঘটনা। তো আমি বললাম যে সবাই অফিসে আসো। তো অফিসে আসার পরে আমি দেখতেছি যে জাকির হোসেন নামক লোকটা অসুস্থ হয়ে পড়তেছে এবং সে খুব বেশি শ্বাস প্রশ্বাস নিতেছে। তাহলে এখানে দস্তাবেজ হয়েছে, একটা বোঝাইতেছে কার সাথে বিচার দিতেছে কেন, আবার উদ্দেশ্যে বোঝাতে যে যিনি ভর্তি করালো খোকন মিয়া, ওনার 2 সালা আছে। এখন আমি বললাম যে তোমাদের বিষয়ে তো সব সময় আগে ওটাকে অসুস্থ যেহেতু ওনাকে আগে হসপিটালে ছিল, তো ওরা 2 সালাই, অর্থাৎ খোকন মিয়ার 2 সালা যিনি ভর্তি করালো ওনার 2 সালাই হসপিটালে নিয়ে গেল। পরক্ষণে অর্থাৎ তখন বাজে 5:30, অর্থাৎ 1 ঘন্টা পরে আমি যাই। যাওয়া তো দেখলাম যে ফুচকা বাজার তাকে নাকি স্যারের লাগানো হয়েছে। আমাকে বলা হয়েছে যে ভাই আপনি আসেন না, আপনার দোকানে আপনি সেন্টার দেখেন। কি বললো আমাকে খোকন মিয়া যিনি ভর্তি করলো, আপনি সেন্টার দেখেন না, যেহেতু এখানে অনেক লোক, আপনি সেন্টার দেখেন। এখন ওনার কথাতে আমি বললাম ঠিক আছে, ওনার ত্রুটি না হয়, আমার যেন সম্মান নষ্ট না হয়, আমার প্রতিষ্ঠানের যেন কোনো উন্নতা না আসে, আপনি ওদের কাজ করেন, আমি আছি বলে আমি আবার আমার সেন্টারে আসছি। যেহেতু আমার সেন্টারে আরও 5-50 জন লোক আছে। এখন এসে আমি ওই দায়িত্ব পালন করাকালীন সময়ে আমি বাজারে যাই, বাজার থেকে বাজার টাজার করে দিয়ে আমি আবার হসপিটাল অফিসে বের হওয়ার পরে তখন প্রশাসন অর্থাৎ তার যে সদর দক্ষিণ থানার ওসি লেখা উঠছে আমার এখানে। উনি আমাকে যখন কল দেয় তখন উনি অলরেডি আমার অফিসে, উনি এসআই অথবা ওসি উঠছে আমার এখানে। উনি আমাকে কল দিয়ে বলতেছে যে আপনি এই সেন্টারের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ওসি আব্দুল রাজ্জাক, উনি আমার ট্রুকলারে উঠছে। এখন আমি বললাম যে স্যার হ্যাঁ আমি এটা পরিচালক। তো উনি বললো যে আপনি কোথায়? আমি বললাম আমি অফিসের কাছাকাছি আছি। এটা বললাম তো উনি বললো ঠিক আছে আপনি আসেন, আসলে আমরা ভিতরে আছি। তা আমি আসতে আসতে উনি আমাকে আবার কল দিয়ে বলতেছে এই মেয়ে তাড়াতাড়ি আসেন না। তা আমি বললাম যে স্যার আমি তো এসে বলছি একটু, আমি আবার ওনাকে আমি এটা বললাম যে স্যার আপনি যে কাজে আসছেন আমি তো শুনছি, অর্থাৎ তদন্তটা করেন আপনি সঠিক করবেন, অর্থাৎ প্রত্যেকটা লোককে আপনি জিজ্ঞেস করেন। উনি আমাকে তুই করে বলতেছে যে এখানে তো একটা লোকও নাই, আমি কার থেকে তদন্ত নেব? অথচ ওই মুহূর্তে আমার এখানে 58 জন লোক, আমার সিসি ক্যামেরা দ্বারা আমি দেখতেছি যে এখানে লোক আছে, তাহলে উনি আমাকে বলতেছে যে কোনো লোক নেই। এখন আমি জানি না আসলে আমরা যারা এই কাজটা করতেছি সমাজে, অর্থাৎ একজন মাদকাসক্ত থেকে ভালো করার কাজ করতেছি। এখন একটা স্বামীকে একজন মানুষকে বাবা ভর্তি করা অথবা মা ভাই ভর্তি করায় স্ত্রী এসে নিয়ে যায় পুলিশ নিয়ে অভিযোগ দিয়ে, আমাদের কোনো মূল্যায়ন থাকে না। এখন আমরা কি অপরাধ করতেছি একটা লোককে 5,000 টাকার বিনিময়ে মাসিক খাবারই খাওয়াই,
এখানে আমার বেনিফিট এই লোকের সাথে আমার পরিচয় কি, তাকে আমি মেরে ফেলবো না। তখন আমি আসার আগেই ওরা আমার বেরিয়ে আমাকে তুই করে বেরিয়ে গেল। আমি ইন্টিমেট আস্তে আস্তে শুনতে যে আমার সাথে গন্ডগোল লেগে গেছে, অর্থাৎ প্রশাসন ওই পুলিশ কর্মকর্তা 3 জন লোক আমার এখান থেকে বের করে স্টেটমেন্ট নিচ্ছে। ওই 3 জন লোক বের করে স্টেটমেন্ট নিয়ে তাদেরকে ভিতরে দেওয়ার সময় ওরা তো ওদের কথা আসতে আর হুড় করে আমার এখানে লোকগুলি দৌড়িয়ে পালাচ্ছে। সাধারণ মানুষ দেখতেছে এখানে একটা মানে আতঙ্কিত সৃষ্টি হয়ে গেছে। কেউ বলতেছে মানুষ মারা গেছে, কেউ বলতেছে এখান থেকে লোভে গেতেছে, কেউ কাপড় চোপড় ফিলে দৌড়তেছে, মানে এক একজন এক রকম। আমি আইসা যে এখানে দাঁড়াবো সে পরিস্থিতিটা আমি দেখেছি ভয়ানক হয়ে গেছে। এক একজন জানালা দিয়ে বাঁকাইতেছে, কেউ ছাদে দিয়ে লাভতেছে। এখন কথা হচ্ছে এখানে এই যে প্রশাসন আসলো, আগে তো তাদের নিরাপত্তা দরকার ছিল, যে এখানে তো সবাই রুগী, এদের তো গার্ডিয়ান আছে, একটা সুযোগ দেওয়া হোক। যদি তাদেরকে বের করে দেওয়া হয় আমাকে একটু ওয়েট করতে, আমি তো বেশি দূরে 2 জন পুলিশ বাইরে ছিল অলরেডি। তারা যখন বের হচ্ছে তখনই হলো না, যেহেতু তারা 2 জন গেট খোলাইছে, গেট খুলে 3 জনকে না স্টেটমেন্ট নিচ্ছে এবং পরবর্তীতে তারা ভিতরেও গেছে, ভিতরে সবার স্টেটমেন্ট নিচ্ছে। আমার সম্পর্কে যদি একটা অভিযোগ থেকে থাকে, একটা ছেলে, আমি যে কোনো সাথে যোগ আমি কথা বলতে নিই যাওয়ার সময়। এখন আমার আভ্যন্তরীণ লোক না বহিরাগত লোক, যেহেতু বাইরে থেকে লোক আসছে না হুড়হুড়ির মধ্যে, তার মধ্যে আমার ডয়ার ভাঙা হয়েছে, মোবাইল নেওয়া হয়েছে, কিছু টাকা পয়সা ছিল, পেমেন্ট ছিল, ওই নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের আমার বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ নাই, কেউ কোনো কমপ্লেন নেই। এখনও 10টা ছেলে নিজের স্বেচ্ছায় হয়ে গেল, তারা বলতেছে যে আমরা থাকবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার জোর দাবি প্রশাসনের কাছে, যদি এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকে কিংবা কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে কিংবা গার্ডিয়ান নামক ব্যক্তি জড়িত থাকে, এখন ওই 2 শালাকে সঠিকভাবে জিজ্ঞেস করে সঠিক তদন্তের মাধ্যমে যদি আমার কোনো এটার সাথে সম্পৃক্ততা থেকে থাকে, আমি যে শাস্তি দিবে সে শাস্তি রোধ করে দেবো। কারণ আমার 3টা সন্তান আছে, আমি কারো ক্ষতি করতে এখানে আসিনি, ক্ষতি করার উদ্দেশ্যটা করিনি। একটাই উদ্দেশ্য, কোনো মা সন্তানকে ভালো করবে। যদি কোনোভাবে আমার প্রতিষ্ঠান এটার সাথে জড়িত থাকে বা আমি জড়িত থাকি ব্যক্তিগতভাবে, তাহলে আমার যে কোনো শাস্তি আইন দিবে, আমি মেনে নেব। কিন্তু আমার জোর দাবি হচ্ছে এটা সুস্থভাবে সঠিকভাবে আমাকে হয়রানি না করে তদন্ত করে। আমি এই দেশের নাগরিক, এই দেশেই থাকবো। আমি ভেগে যাওয়ার কোনো পাত্র না, আমার ভেগে যাওয়ার কোনো সামর্থ্য নেই। আমি এখন ওই সেন্টার বাঁচাবো না আমাকে বাঁচাবো, আমি এই টেনশনে আছি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় পরিবারের অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।